আজ কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানি। সিবিআই কে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের, এই তদন্তের কোথাও গিয়ে কি আপনাদের অর্থাৎ সিবিআই এর মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা? কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে প্রশ্ন করেছেন বিচারপতি। সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত নাকি আর কেউ আছে? সিবিআই কে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এই মুহূর্তে এই মামলায় আপনারা কি করছেন? সিবিআই কে প্রশ্ন বিচারপতি। এটা গণধর্ষণ নাকি তথ্য প্রমাণ লোপাট? সিবিআই কে প্রশ্ন করেছেন তিনি। কেস ডায়েরি নিয়ে আসার জন্য সিবিআই কে নির্দেশ, পরবর্তী তদন্ত আদালতের নজরদারিতে হোক আবেদন পরিবারের। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের দিয়ে এসআইটি গঠন করা হোক আবেদন পরিবারের। এই মুহূর্তের বড় খবর, কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি সিবিআই এর উদ্দেশ্যে একাধিক প্রশ্ন তুলেছেন। তত বলব সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, যে প্রশ্নগুলো এতদিন পরিবারের পক্ষ থেকে করা হচ্ছিল যে সিবিআই এর ভূমিকা কি আজকে কলকাতা হাইকোর্টে, সেই একই প্রশ্ন তুললেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একেবারে সিবিআই কে আগামী 28শে মার্চের মধ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং যে প্রশ্নগুলো আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হয়েছে সেই প্রসঙ্গগুলো অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন বলেই পরিবারের আইনজীবীরা মনে করছেন। তার কারণ কলকাতা হাইকোর্টের তরফ থেকে করা হয়েছে, সেখানে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলছেন যে এই মামলার কোথাও গিয়ে সিবিআই এর কি মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা, এবং সিবিআই এর কোথাও যদি এটা মনে হয়ে থাকে যে এটা গণধর্ষণের ঘটনা, সেক্ষেত্রে সেই গণধর্ষণের ঘটনায় সন্দেহভাজন কারা? অর্থাৎ সিবিআই এর কোথাও গিয়ে যদি মনে হয় যে এটা গণধর্ষণের ঘটনা ঘটেছে, অর্থাৎ আরজিকরে সেই রাত্রে শুধুমাত্র ধর্ষণের ঘটনা ঘটেনি, এটি একটি গণধর্ষণের ঘটনা ছিল, সেক্ষেত্রে সিবিআই কাদেরকে সন্দেহভাজন বলে মনে করছে সেই প্রশ্ন কলকাতা হাইকোর্ট তুলেছে। এবং সেখানে বলা হচ্ছে, সেখানে আরো প্রশ্ন তুলেছে যে ইতিমধ্যে তুমি জানো যে বিশেষ আদালতে বিচার প্রক্রিয়া বা ট্রায়াল শেষ হয়েছে, সেখানে একজন ব্যক্তি অর্থাৎ মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে। এখানে কলকাতা হাইকোর্টের প্রশ্ন হচ্ছে তিনি কি একমাত্র অভিযুক্ত নাকি এই ঘটনার ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি রয়েছে? সেই প্রশ্নের উত্তর সিবিআই কে দিতে হবে। এর পাশাপাশি আদালতে যে চার্জ গঠন হয়েছে সেই চার্জ গঠন কোন কোন ধারায় হয়েছে সেই বিচারপতি তুলেছেন। তার পাশাপাশি মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যে সিবিআই এর তরফে যে বক্তব্য পেশ করা হয়েছিল, সেখানে তারা বলছেন যে তারা ফার্দার ইনভেস্টিগেশন করছেন। ফলে ফার্দার ইনভেস্টিগেশন সেটা যদি সিবিআই করে থাকে তাহলে সেটা এই মুহূর্তে কোন পর্যায়ে আছে বা এই মামলার ক্ষেত্রে সিবিআই এই মুহূর্তে কি কাজ করছে সেই প্রশ্ন কলকাতা হাইকোর্টের তরফ রাখা হয়েছে। এবং তার পাশাপাশি তুমি জানো যে সিবিআই এর উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের আরো প্রশ্ন যে এটা কি শুধুমাত্র ধর্ষণ বা গণধর্ষণের ঘটনা নাকি এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ রয়েছে বা তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এই মর্মে অভিযোগ রয়েছে, সেই উত্তর কিন্তু সিবিআই কে দিতে হবে। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন তিনি কোনো স্ট্যাটাস রিপোর্ট চাইছেন না, তিনি চান যে এই মামলায় সরাসরি যে কেস ডায়েরি রয়েছে, অর্থাৎ কেস ডায়েরি এই ধরনের মামলা বা যে কোনো ধরনের মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ একেবারে প্রথম দিন থেকে শেষ মুহূর্ত পর্যন্ত সমস্তটা এই কেস ডায়েরিতে লেখা থাকে। ফলত সেই কেস ডায়েরি তিনি চেয়ে পাঠিয়েছেন এবং কেস ডায়েরি দেখে তিনি পরবর্তী পর্যায়ের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত একেবারেই সৌভিক, এখানেই তোমাকে একটু বিরত করব। একাধিক প্রশ্ন যেমন উঠে আসছে আজকে, মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যেমন সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, তার পাশে পরিবারের পক্ষ থেকে যে প্রসঙ্গগুলো বারবার উত্থাপন করা হচ্ছিল, প্রথমত একাই কি সঞ্জয় রায় অভিযুক্ত নাকি আর কেউ রয়েছেন, তা যেমন আজকে বিচারপতির প্রশ্নের মুখে পড়ল, তার পাশাপাশি এই তদন্ত প্রক্রিয়া এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া যেটা একেবারেই সিবিআই আধিকারিকরা করেননি বলে পরিবারের অভিযোগ ছিল, সেই সংক্রান্ত কি আলোচনা হলো শুনানিতে? দেখো, একেবারে পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছে যে তারা বলছেন যে এই মামলার ক্ষেত্রে ফার্দার ইনভেস্টিগেশনের নির্দেশ যেমন কলকাতা হাইকোর্ট দিক, সেই আবেদন তারা কলকাতা হাইকোর্ট করছেন। এর পাশাপাশি
তারা কিন্তু একেবারে বলছেন যে আদালতের মনিটরিং এ, আদালতের নজরদারিতে, পর্যবেক্ষণে এই পরবর্তী পর্যায়ের তদন্তটা এগোক, যেটা তারা চাইছেন। এবং তারা বলছেন যে এই পরবর্তী পর্যায়ের যে ইনভেস্টিগেশন বা ফার্দার ইনভেস্টিগেশন যেটাকে বলা হচ্ছে, সেখানে যেন এএসপি অর্থাৎ অ্যাডিশনাল সুপার পদমর্যাদার আধিকারিকদের দিয়ে একটি বিশেষ দল গঠন করা হয় এবং সেই বিশেষ দল যেন এই মামলার দায়িত্বে থাকেন, সেই আবেদন তারা কলকাতা হাইকোর্টে করেছেন। তারা বলছেন যে এই মামলা এত গুরুত্ব মামলা, কিন্তু যে প্লেস অফ অকারেন্স ছিল অর্থাৎ আরজিকর হাসপাতাল, সেই হাসপাতালের যারা নিরাপত্তা রক্ষী ছিলেন বা বেসরকারি সিকিউরিটি গার্ড ছিলেন, সেই সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা রক্ষীদের এবং যারা নার্স ছিলেন, সেই নার্সদের এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি। ফলে এটা তুমি বুঝতে পারছো যে পরিবারের তরফে এই ধরনের মারাত্মক অভিযোগ করা হচ্ছে যে এই নিরাপত্তা রক্ষী এবং তার পাশাপাশি নার্স তারা কিন্তু অধিকার ঘটনায় তাদের কিন্তু গুরুত্বপূর্ণ এই তাদের সাক্ষ্য প্রমাণের কিন্তু আলাদা একটা মত রয়েছে। ফলে তো সেই বিষয়টাকে তারা গুরুত্ব দিয়ে দেখেনি। এর পাশাপাশি তারা বলছেন যে হাসপাতালের যে অতিরিক্ত সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি যে প্রথমে ফোন করেছিলেন, সেই সুপারকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি। তার কারণ পরিবারের অভিযোগ ছিল এই অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি কিন্তু প্রথম থেকে পরিবারকে বিভ্রান্ত করেছেন, পরিবারকে ভুল তথ্য দিয়েছেন। ফলে সেই ধরনের একাধিক অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট খতিয়ে দেখুক, এটাও তারা চান। কুসুমিতা, একেবারেই সৌভিক, তোমার সঙ্গে আবারও কথা বলবো। অবশ্যই ইতিমধ্যেই কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কলকাতা হাইকোর্টে আরজিকর মামলায় শুনানি প্রক্রিয়া যখন শুরু হচ্ছে, সিবিআই এর ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তিনি তুলেছেন। একেবারে পরিবারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছিল যে এই ঘটনায় শুধুমাত্র একমাত্র অভিযুক্ত কি সঞ্জয় রায়, নাকি সিবিআই এর কখনো মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনাও, এমনটাই কিন্তু আজকে সিবিআই কে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে সেই কথাও কিন্তু তিনি জানতে চেয়েছেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি একমাত্র অভিযুক্ত নাকি আর কেউ জড়িত রয়েছেন, এই মুহূর্তে এই মামলায় সিবিআই ঠিক কোন জায়গায় রয়েছে, এই সবটাই কিন্তু বিচারপতি জানতে চান। অন্যদিকে পরিবারের তরফ থেকে কিন্তু নতুন করে একটা এসআইটি তৈরি করে তদন্তের কাজে অগ্রগতির প্রসঙ্গ আজকে তোলা হলো এবং কাদের কাদের আরো জিজ্ঞাসাবাদের আওতায় আনা দরকার, এই বক্তব্য কিন্তু পরিবারের আইনজীবী তুলেছেন। সরাসরি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, একেবারে সুপ্রিম কোর্ট থেকে মামলা যখন কলকাতা হাইকোর্টে ফেরানো হলো, সিঙ্গল বেঞ্চে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এই মামলা শুনবেন বলা হলো, নতুন মাত্রা পেয়েছে আরজিকর ঘটনার তদন্ত এবং এই হিয়ারিং। আজকের যে আলোচনা হলো, যে শুনানিতে সওয়াল জবাব হলো, কোন কোন অংশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সিবিআই এর উদ্দেশ্যে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি যে প্রশ্নগুলো করেছেন, সেই প্রশ্নগুলোই কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো যে পরিবারের তরফ থেকে এই অভিযোগটাই বারবার করা হচ্ছিল যে এই মামলার ক্ষেত্রে তারা মনে করছেন না যে এটা শুধুমাত্র ধর্ষণের ঘটনা, তারা মনে করছেন এই ঘটনার পেছনে গণধর্ষণও হয়ে থাকতে পারে, এমনটা তারা কিন্তু সন্দেহ করছেন। এবং তাদের যারা আইনজীবীরা রয়েছেন, সেই আইনজীবীরাও কিন্তু বারবার একই কথা বলেছেন। কিন্তু এখনো পর্যন্ত সিবিআই এর তরফে যা ভূমিকা গ্রহণ করা হয়েছে, সেই ভূমিকা নিয়ে তারা শুরু থেকে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন। ফলে কলকাতা হাইকোর্ট যে প্রশ্নগুলো আজকে করেছে, সেই প্রশ্নগুলো অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন যে এই মামলার কোথাও গিয়ে সিবিআই এর কি মনে হয়েছে যে এটা শুধুমাত্র একটা ধর্ষণের ঘটনা নয়, এটা গণধর্ষণের ঘটনাও ঘটতে পারে। সেই প্রশ্ন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ করেছেন। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই প্রশ্নও করেছেন যে সিবিআই এর যদি মনে হয়ে থাকে যে এটা গণধর্ষণের ঘটনা হয়েছে, সেক্ষেত্রে কাদের দিকে সন্দেহের তীর ছিল বা কাদেরকে সিবিআই সন্দেহ করছিল, এই প্রশ্নটাও অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। এবং যেটা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তরফ থেকে করা হয়েছে যে এই মামলার ক্ষেত্রে যে কেস ডায়েরি ছিল, সেই কেস ডায়েরিও কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চেয়ে পাঠিয়েছেন। তার কারণ তিনি মনে করেছেন যে এই মামলার ক্ষেত্রে শুধুমাত্র স্ট্যাটাস রিপোর্ট দেখলে হবে না, সেখানে কিন্তু শুধুমাত্র কিছু শব্দ প্রয়োগ করা হবে এবং সেই শব্দের মাধ্যমে একটা মাত্রাকে এবং সেই শব্দটাকে বিশ্লেষণ করা হবে। কিন্তু কেস ডায়েরি তথ্য পেতে পারেন, সেই কারণেই তিনি কিন্তু এই কেস ডায়েরি চেয়ে পাচ্ছেন। তিনি বলেছেন যে এই গোটা ঘটনার ক্ষেত্রে এটা গণধর্ষণের ঘটনা নাকি ধর্ষণের ঘটনা, নাকি এর সঙ্গে কোনো তথ্য প্রমাণ লোপাটেরও বিষয় আছে, সেই বিষয়টাও সিবিআই উত্তর দিতে হবে। এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে এই গোটা ঘটনার ক্ষেত্রে যে একজন তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার ইতিমধ্যে শাস্তি হয়ে গিয়েছে, সাজা ঘোষণা হয়ে গিয়েছে। ফলত সাজা ঘোষণা হওয়ার পরে কোন ধারায় এই মামলার ক্ষেত্রে চার্জ গঠন করা হয়েছিল, নিম্ন আদালতের কি প্রক্রিয়ায় এই গোটা বিষয়টা এগিয়েছিল, সেই বিষয় সম্পর্কে
প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, এবং তিনি কিন্তু খুব স্পষ্টতই বলেছেন যে এখানে তিনি কি একমাত্র, অর্থাৎ সঞ্জয় রায় কি একমাত্র সাজাপ্রাপ্ত ব্যক্তি, নাকি এই ঘটনার ক্ষেত্রে আরো কেউ আছে, সেই একাধিক প্রশ্ন তিনি করেছেন। ফলে মূলত যে প্রশ্ন আজকে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই এর উদ্দেশ্যে করেছেন যে এই গোটা ঘটনা থেকে কোথাও গিয়ে তারা মনে করেছেন কিনা যে এটা সাধারণভাবে একটা ধর্ষণের ঘটনা নয়, এটা গণধর্ষণের ঘটনাও ঘটতে পারে, এবং সেটা সিবিআই এর কোথাও গিয়ে মনে হচ্ছে কিনা, অর্থাৎ দীর্ঘ যে 1 বছর ধরে এই গোটা মামলার ইনভেস্টিগেশন চলছে এবং সিবিআই এর তরফ থেকে এই মামলার ভার নেওয়া হয়েছে, তার কোনো পর্যায়ে গিয়ে সিবিআই এর মনে হয়েছে কিনা সেই প্রশ্ন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ করেছেন। এবং প্রাসঙ্গিক ভাবে তিনি যে প্রশ্ন করেছেন যে সিবিআই এর যদি কোথাও গিয়ে মনে হয়ে থাকে যে এটা শুধু ধর্ষণের ঘটনা নয়, এটা গণধর্ষণের ঘটনা, তাহলে সন্দেহভাজন কারা। অর্থাৎ যেখানে তুমি জানো যে পরিবারের তরফ থেকে বারবার তারা বলবার চেষ্টা করেছিলেন যে এটা শুধুমাত্র একটা সঞ্জয় রায়ের কাজ নয়, এই গোটা ঘটনার ক্ষেত্রে আরো কেউ যুক্ত থাকতে পারে, এবং সেই দিকটা সিবিআই এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে না। এবং তারা এই মর্মে সিবিআই এর কাছে অভিযোগ করেছিলেন, আদালতের কাছে অভিযোগ করেছিলেন, এবং তারপর আমরা দেখতে পেয়েছিলাম যে পরবর্তী পর্যায়ে তারা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলা বা সেই আবেদন সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়। ফলে আজকে যে প্রশ্নগুলো মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ করেছেন এবং যার উত্তর আগামী 28 মার্চের মধ্যে সিবিআই কে দিতে হবে কেস ডায়েরি সমেত, সেই প্রশ্নগুলো এই মামলার ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক এবং এই মামলার ক্ষেত্রে কিন্তু নতুন একটা মাত্রা যোগ করলো। সুস্মিতা, একেবারেই সৌভিক, এবং এখানেই জানতে চাইবো যে রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে কলকাতা হাইকোর্টে কি বলা হলো। দেখো, সরকারের তরফ থেকে যে বক্তব্য ছিল, প্রথমত তোমাকে বলবো সরকারের তরফ থেকে তাদের আইনজীবীরা বলেছেন যে এই মামলায় আদালত যদি পরবর্তী পর্যায়ের তদন্তের নির্দেশ দেন এবং সংস্থান থাকে, অর্থাৎ আইনের যে সংস্থান রয়েছে সেই সংস্থান মেনে কলকাতা হাইকোর্ট বা অন্য কোনো আদালত, অর্থাৎ বিশেষ আদালতে তারা যদি পরবর্তী পর্যায়ে তদন্তের নির্দেশ দেন বা ফার্দার ইনভেস্টিগেশনের নির্দেশ দেন, সেক্ষেত্রে সরকারের কোনো ধরনের কোনো আপত্তি নেই। কিন্তু এখানেও সরকারের প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ সরকারের তরফে যারা আইনজীবী ছিলেন তারা এই সওয়ালের পাশাপাশি এই সওয়ালটাও করেছেন যে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে পরবর্তী পর্যায়ের তদন্ত করা কি সম্ভব, আদৌ কি সেটা করা যায়, সেই প্রশ্ন তারা করেছেন। এবং তার পাশাপাশি তারা করেছেন যে কোনো বিশেষ আদালতকে এই ধরনের পরবর্তী পর্যায়ের তদন্ত বা ফার্দার ইনভেস্টিগেশনের নির্দেশ দিতে পারে, সেই প্রশ্ন সরকারের তরফ থেকে করা হয়েছে। সরকারের তরফ থেকে এ প্রশ্নও করা হয়েছে যে পরিবারের তরফ থেকে তারা কেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন, কেন তারা ট্রায়াল কোর্ট বা বিশেষ আদালতে যাচ্ছেন না, সেই প্রশ্নও করা হয়েছে। কিন্তু সব মিলিয়ে সরকারের তরফে এটাও বলা হচ্ছে যে সিবিআই এই গোটা মামলার ভার 1 বছর হলো নিয়েছে, কিন্তু এই 1 বছরের মধ্যে তারা কি করেছে সেটা কিন্তু গোটা দেশ জানতে চায় এবং তার উত্তর কিন্তু সিবিআই এর কাছে নেই। সিবিআই চেয়েছিল এই মামলার বিচার প্রক্রিয়াটা আবার শুনানির যে পরবর্তী দিন সেটা আগামী সপ্তাহে করা হোক। সরকারের বক্তব্য হলো যে এই মামলার ক্ষেত্রে সিবিআই আসতে কেন, সিবিআই কেন এই সপ্তাহে তার শুনানি এবং এটা চাইছে না, সেই সওয়াল সরকারের তরফ থেকে করা হয়েছে। সরকারের তরফ থেকে একদিকে যেমন এই সওয়াল করা হয়েছে যে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে পরবর্তী পর্যায়ে তদন্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্ট বা কোনো আদালতের পক্ষে দেওয়া সম্ভব কিনা সেই সওয়ালও করা হয়েছে। আবার অন্যদিকে এই সওয়ালও করা হয়েছে যে সেই নির্দেশ যদি কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয় সেক্ষেত্রে সরকারের কোনো ধরনের আপত্তি নেই। ফলত সরকার যেমন এই গোটা প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন তুলছেন, তার পাশাপাশি তারা এই প্রশ্নটাও করছেন বা এ দাবিও কলকাতা হাইকোর্টে করছেন যে আদালত নির্দেশ দিলে এবং আইন মেনে নির্দেশ দিলে সরকারের কিন্তু কোনো রকম আপত্তি নেই। ধন্যবাদ সৌভিক। ইতিমধ্যেই কিন্তু সওয়াল জবাব পর্ব হলো কলকাতা হাইকোর্টে, যেখানে ইতিমধ্যেই আরজিকর মামলার শুনানি হবে এমনটা আপনারা জানেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং সেখানে একেবারে পরিবারের পক্ষ থেকে যে অভিযোগগুলো তোলা হচ্ছিল যে একা সঞ্জয় রায় নাকি এর পেছনে আরেক কেউ জড়িত রয়েছে, আজকে কিন্তু সেই একই প্রশ্ন উত্থাপন করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং
কেস ডায়েরি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কেস ডায়েরি কিন্তু তিনি চেয়ে পাঠিয়েছেন সিবিআই এর কাছে। স্ট্যাটাস রিপোর্ট দেখে এত গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে কিন্তু সম্ভব নয় সবটা ব্যাখ্যা করা, এবং সেই কারণে কেস ডায়েরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে কিন্তু এও বলা হচ্ছে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন সেই দিন এবং নার্স, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি। অ্যাডিশনাল পুলিশ সুপারের নেতৃত্বে এসআইটি তৈরি করা হোক এমন আবেদনও তারা জানিয়েছেন। রাজ্যের পক্ষ থেকে যদিও ফের একাধিক প্রশ্ন তোলা হচ্ছে, কেন কলকাতা হাইকোর্ট, কেন ট্রায়াল কোর্ট বা স্পেশাল কোর্টে পরিবারের লোকজন যাচ্ছেন না, এই প্রশ্ন তারা তুলেছেন। যদিও ফার্দার ইনভেস্টিগেশনের জন্য কলকাতা হাইকোর্ট যা নির্দেশ দেবে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই, এমনটাই বক্তব্য।